তখন তো বেশিরভাগ সিনেমাতেই আমাকে হিরোইনের জন্য অফার দেওয়া হতো। আমার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় করেছি। আজ যখন পেছন দিকে তাকাই, ভাবি মনে অত কষ্ট নিয়ে কি করে ওরকম সিরিয় কমিক রোলে পার্ট করেছি আমি। কি জানি ভগবান তখন মনে কি যে অসীম জোর দিয়েছিলেন, আজ হলে কি আর পারতাম। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুধু পাবলিকের হিরো ছিল না, আমারও ব্যক্তিগত হিরো ছিলেন। একবার কে রটিয়ে দিল যে আমার টিবি হয়েছে। বাধ্য হয়ে আমি একদিন গিয়ে তার সামনে দাঁড়ালাম, মুখোমুখি। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। জীবনটা দিন দিন একটা বোঝার মতো হয়ে উঠতে লাগলো। শুটিং থাকলে কাজ করতাম, অন্য দিনগুলোয় নাটকের রিহার্সাল চলত। সব থেকে কষ্ট হতো নাটক পাড়ায় যেতে। মনে হতো কবে এ পথ থেকে আমার মুক্তি ঘটবে। আমার তো কোনো উপায় ছিল না। আমি যে স্টারের সঙ্গে 5 বছরের কন্ট্রাক্টে ছিলাম, কাজ না থাকলে ওরা আমাকে বসিয়ে টাকা দিত। তাছাড়া ওরা আমাকে স্টার লক্ষ্মী বলে যে সম্মান দিত, তাকে উপেক্ষা করার স্পর্ধা আমার ছিল না। তাই উত্তম কুমার কন্ট্রাক্ট ছেড়ে বেরিয়ে আসতে পারলেও আমি পারিনি। মনে আছে যেদিন আমার সঙ্গে স্টারের চুক্তি শেষ হলো, সেদিন ওরা খুব ঘোরাঘুরি করছিলেন রিনিউ করাবেন বলে। আমি হাত জোর করে বলেছিলাম, অন্তত পক্ষে একটা বছর আমাকে আর এদিকে তাকাতে বলবেন না। যাক, সে তো অনেক পরের কথা। তার মাঝখানে আরো কত জল বয়ে গেল নদীতে। সিনেমা জগতে আরো একজন মানুষের সঙ্গে আমার খুবই হৃদ্য সম্পর্ক তৈরি হলো। বলা ভালো, তার স্নেহোচ্ছাহায় আমি ধন্য হলাম। তিনি সরজু দেবী। আমার তো এ লাইনে তেমন কোনো বন্ধু ছিল না। এক বাড়ি ছাড়া আমার আর কোথাও যাওয়ার ছিল না তেমন। দিন রাত কাজ, আর কাজের শেষে বাড়ি ফেরা। জীবনটা যন্ত্রের মতো একই কাজ করে চলতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এক এক সময় ভাবতাম এইভাবেই বুঝি একদিন আমি বুড়ো হয়ে যাব, আর তারপর একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার এই অবসাদের কথা সরজু দেবী বুঝতেও পারতেন। প্রায় দিনই বলতেন, চল আজ আমার বাড়ি থাকবি, তোর বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। সরজু দেবীর ওপর আমাদের বাড়ির সকলেরই অত্যন্ত শ্রদ্ধা ছিল। একমাত্র সরজু দেবীর বাড়িতে থাকার কথা বললে বাবা কখনো না বলতে পারতেন না। সরজু দেবীর বাড়িতে যেদিন যেদিন রাতে থাকতাম, সেই রাত আমার খুব আনন্দে কাটত। মানুষের মধ্যে এমন এক সহজ সরল খোলামেলা মন ছিল যে ওর মনের ছোঁয়ায় আমার যাবতীয় বিষাদ ধুয়ে মুছে তরতাজা হয়ে যেত। আবার কটা দিন ভালো কাটতো আমার। তখন তো বেশিরভাগ সিনেমাতেই আমাকে হিরোইনের জন্য অফার দেওয়া হতো। আমার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় করেছি। আজ যখন পেছন দিকে তাকাই, ভাবি মনে অত কষ্ট নিয়ে কি করে ওরকম সিরিয় কমিক রোলে পার্ট করেছি আমি। কি জানি ভগবান তখন মনে কি যে অসীম জোর দিয়েছিলেন, আজ হলে কি আর পারতাম। এরকমই একদিন আমি গাড়ি করে গঙ্গার দিকে যাচ্ছি। তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গিয়েছে, তাই গাড়ির চালককে বললাম, আমাকে একটু গঙ্গার ধারে নিয়ে চলো তো। ওটা আমার একটা অভ্যেস ছিল। প্রায় গঙ্গার ধারে, ময়দানে এসব জায়গায় বেড়াতে যেতাম। এসব জায়গাতে আমার কত স্মৃতি, উত্তমদার সঙ্গে কত মুহূর্ত কেটেছে এসব জায়গায়। সেদিন কিছুটা যাওয়ার পর আমার গাড়ির চালক হঠাৎ গাড়ি ঘুরিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে বলল, কাল যাবেন দিদি। আমি তাকে খুব বকলাম, বললাম তোমার অসুবিধা থাকলে বলতে পারতে, আমি একাই যেতাম। আমার বকুনি শুনে ও গাড়ি ঘুরিয়ে নিল, শুধু বলল, দিদি আমার কোনো অসুবিধে নেই, আপনারই ভালো লাগবে না মনে হলো। তাই আমি ওর কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে চুপ করে রইলাম। হঠাৎ আমার গাড়ির পাশাপাশি আর একটা চলন্ত গাড়ি থেকে খিলখিল হাসির আওয়াজ। চমকে তাকিয়ে দেখলাম উত্তমদার বউ। কোনো একটা কথায় উত্তমদা আর ওর বউ দুজনেই খুব হাসছেন। উত্তমদাকে দেখে মনে হলো এমন সুখী সংসারী মানুষ বুঝি দুনিয়ায় আর একটিও নেই। আমি মুখ ঘুরিয়ে নিলাম। পাশের গাড়ি থেকে উত্তমদার বউয়ের অফুরন্ত হাসির দমক তখনও ভেসে আসছে।
আমার দু চোখে শ্রাবণ নামলো। গাড়ির চালক খেয়াল করলো। আমি কখনো কোনোদিনই আমার কোনো মনের ভাব গোপন করতে পারতাম না, সেদিনও পারলাম না। আমার নীরব চোখের জল দেখে ড্রাইভার বলল, দিদি, আমি আগের সিগন্যালে ওদের গাড়িটা দেখেছিলাম, সেই জন্যেই গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম। আমি তো জানি আপনার কত কষ্ট হয়। মনে মনে বললাম, উত্তম দা গো, আমার কষ্টের কথা এমনকি আমার গাড়ির ড্রাইভারেরও অজানা নেই। আর তোমার কষ্টের কথা তোমার বউও জানতে পারে না। আসলে কোনো কষ্টই হয়নি তোমার, তাহলে এইভাবে প্রাণ খোলা হাসি হাসতে পারতে না। যত কষ্ট যত দুঃখ সব আমার ছিল উত্তমদা, আমার। তোমার কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। কাউকে ভালোবাসলে এমন কষ্ট দেওয়া যায় কখনো? কিন্তু মনে মনে এই কথাটা পুরোপুরি বিশ্বাসও করতে পারতাম না। অমনি উত্তমদার সঙ্গে সুসময়ের নানা স্মৃতি ভিড় করে আসতো মনে। এজন্যই বোধহয় ঈশ্বর একবার আমার চোখ খুলেছিলেন। একদিন একজন প্রডিউসার ফোন করলেন বাড়িতে। বাবা আমাকে ফোন দিলেন। ভদ্রলোক আর কোনো কথা না বলে আচমকা জিজ্ঞেস করলেন, আপনার টিভি হয়েছে? আমি তো আকাশ থেকে পড়লাম। বললাম, হঠাৎ এ কথা? প্রডিউসার ভদ্রলোক আমতা আমতা করে বললেন, আসলে উত্তম কুমারের বিপরীতে আপনাকে ভেবেছিলাম, কিন্তু উনি বললেন আপনি এখন কাজ করতে পারবেন না, অসুস্থ। ওর কাছেই তো জানলাম আপনার টিভি হয়েছে। আমার বিস্ময়ের কোনো শেষ নেই। মনে মনে উথাল পাথাল ভাবতে লাগলাম, এরকম একটা কথা উত্তমদা কেন বললেন? ইন্ডাস্ট্রিতে একবার যদি এ কথা রটে যায় তাহলে তো আমার কাজের 12টা বেজে যাবে, না খেয়ে মরতে হবে আমাকে। তাহলে কি উত্তমদা কারো কাছ থেকে এরকম একটা কথা শুনেছেন? আমি ভদ্রলোককে একটু বিরক্ত হয়েই বললাম, চারপাশে যে এত কাজ হচ্ছে তার অনেকগুলো কাজই তো আমি করছি, অসুস্থ হলে কি করতে পারতাম? ভদ্রলোক লজ্জিতভাবে বললেন, কিছু মনে করবেন না, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু ওর মতো একজন মানুষ যখন বললেন তখন ভাবলাম একবার আপনাকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, আপনি ভাববেন না, ওই চরিত্রে আপনিই অভিনয় করবেন। আমি তো অপেক্ষা করে আছি। বুঝি এই ভদ্রলোক ফোন করলেন। কাজ থেকে ফিরে রোজই বাড়ির সবাইকে জিজ্ঞেস করি আমাকে কেউ ফোনে খোঁজ করেছেন কিনা। সবাই বলে, না, আমার কোনো ফোন আসেনি। আমি একদিন ধৈর্য হারিয়ে ফেললাম। ব্যাপারটা কি বোঝার জন্য নিজেই ফোন করলাম। আসলে মনের কোণে একটা আশা ছিল, এতদিন পরে আবার উত্তম কুমারের সঙ্গে কাজ করতে পারবো। ওই কাজটাই তো আমার কাছে একটা ম্যাজিক ছিল। জানতাম কাজ থেকে দেখলে কষ্ট পাবো, অথচ ওই কষ্ট পাওয়ারও যেন একটা তীব্র নেশা ছিল। মনে মনে আমি সে নেশা প্রত্যাশা করে থাকতাম। ভদ্রলোক ফোন ধরে বললেন, লজ্জায় আমি আপনাকে ফোন করতে পারিনি। কি বলবো বলুন তো, উত্তমবাবু চাইছেন না আপনি ওর বিপরীতে হিরোইনের পাঠ করুন। উনি অন্য একজনকে নেওয়ার জন্য জোর করছেন। বলছেন ওকে না নিলে উনি কাজটাই করবেন না। আমার দু চোখে যেন পৃথিবীর সমস্ত অন্ধকার ভর করল। মনে হতে লাগলো অন্ধ হয়ে গিয়েছি আমি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মনে হতে লাগলো বধির হয়ে গিয়েছি, কিচ্ছু শুনতে পাচ্ছি না। পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছে। চলৎশক্তি রহিত হয়ে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। একসময় ঘোর ভেঙে যখন নিজের ঘরে বসলাম, তখন ঘরের দেওয়ালে টাঙানো উত্তমদার ছবির দিকে তাকিয়ে বললাম, কাল আমি তোমার সঙ্গে শেষ বোঝাপড়া করবো উত্তমদা। কাল তোমার মুখোমুখি দাঁড়াবো আমি। পরদিন দুপুরবেলা লাঞ্চ থেকে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে একজনকে দিয়ে উত্তমদাকে ডেকে পাঠালাম। উনি এলেন। একটু যেন অপ্রস্তুত মনে হলো। বললেন, কিরে? আমি খুব সহজ গলায় বললাম, উত্তমদা, তোমাকে একটা কথা বলতে এসেছি। তোমার যদি কোনো ছবি থেকে আমাকে বাদ দিতে হয়, যদি অন্য কাউকে তোমার ফেভার করার ইচ্ছে থাকে, তাহলে সরাসরি আমাকে সেই কথাটা জানিও। আমি নিজেই কাজটা ছেড়ে দেব। অন্য কাউকে তোমার ইচ্ছের কথাটা বলো না। একদিন তো সবাই জানতো তোমার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্কের কথা। এখন তাদের যদি তুমি এই কথাগুলো বলো, তাহলে তাদের চোখে তুমি কতটা ছোট হয়ে যাও একবার ভেবে দেখেছো কি? উত্তমদা, আমি আজ ছুটে এসেছি তোমার সম্মান নিয়ে আমার মাথা ব্যথা আছে বলেই। লোকে আমার অভিনয় ক্ষমতা জানে, আমাকে লোকে এমনিই কাজ দেবে। কাজ ভিক্ষে করতে তোমার কাছে ছুটে আসেনি কিন্তু আমি। উত্তম কুমার বাক্যহারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি তো শুধু পাবলিকের হিরো ছিলেন না, তিনি তো আমার ব্যক্তিগত জীবনেরও হিরো ছিলেন। ওকে ওইভাবে দাঁড়াতে দেখে অন্তত সেদিন আমার করুণাই হয়েছিল। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোম
ওর শুক্রবার। সত্যি সাবিত্রী, নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।